দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশে চলমান নানা ইস্যু নিয়ে আমরা জনগণের ভাবনার কথা তুলে ধরি। আজ আমরা যুক্ত হয়েছি পার্বত্য জেলা বান্দরবানে। আমরা আজ এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানকার জনসাধারণ, এখানকার নাগরিকরা বর্তমান সরকার দেশ কেমন চালাচ্ছে, এখানকার অর্থনৈতিক বিষয় সহ নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সরকার গত 6 মাস সময় পার করেছে। এই 6 মাসের মধ্যে বর্তমান সরকারের অর্জন কতটুকু এবং কি ব্যর্থতা রয়েছে বলে আপনি মনে করেন? এই সরকারের অর্জন যেমন আছে তেমনি ওই ব্যর্থতাও আছে। অর্জন, তারা আইন শৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। ব্যর্থতা হলো তারা এই যে ডেভিল হ্যান্ডেল নামে যে একটি অভিযান চালাচ্ছে, এখানে চুনাপুটি ধরছে, কিন্তু রাঘব বোয়ালরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা চাচ্ছি যদি সরকার এই যে চুনাপুটির দিকে নজর বেশি না দিয়ে বড় বড় দুর্নীতিবাজ যারা, তাদেরকে আইনের আওতা আনা হোক। বিশেষ করে যারা বিদেশে চলে গেছে তাদেরকে ধরিয়ে আনা হোক। এবং আরেকটি বিষয় হলো, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এখনও নিয়ন্ত্রণে আনতে পারে নাই। জনগণ খুব কষ্টে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হলেও সামনে যেহেতু পবিত্র রমজান মাস, এর মধ্যে দ্রব্যমূল্য জনগণের নাগালের আওতা আনতে হবে, তাহলে জনগণ কিছুটা সফলতা ভোগ করবে। এরপরে আমাদের দেশের যে অবস্থা, চালের দাম অনেক বেশি, এটা কমাতে হবে। যদিও শাকসবজির দাম কম, কিন্তু বর্ষা চলিয়ে আসলে আবার দাম বেড়ে যাবে। সরকার সব দিকে নজর রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং আবারও বলছি, দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করলে দেশ শান্তি আসবে না। এরপরে আমাদের এই যে সরকার, এই যে আমাদের এই বিভিন্ন প্রশাসন এখনও সে আওয়ামী ফেসিবাদের ভোট কর্মকর্তা এখনও আছেন, যারা সেই 18 নির্বাচন যারা রাতের ভোট করেছিল, দিনের ভোট রাতে করেছিল, এদেরকে এখনও কিন্তু সরকার আইনের আওতায় আনতে পারে নাই। বিশেষ করে ওই সময় সিসি যারা ছিল, ডিসি যারা ছিল, এসপি যারা ছিল, ওসি যারা ছিল, সকলকে আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। তাহলে আশা করি সরকার সফলতা পাবে এবং জনগণের সমর্থন পাবে। দ্বিতীয় হলো, সরকার যে আমাদের এখন যে সংস্কার চলতেছে, এই সংস্কারের ব্যাপারে সরকার সংস্কার আমরা চাই, পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই। শুধু সংস্কারের কথা বলে যদি দিন দিন যদি সরকার সময় ক্ষেপণ করে, এটাও জনগণ মানবে না। আশা করি সরকার জনগণের মনের কথা বুঝবে, জনগণের ভাবনা বুঝবে, বোধহয় সংস্কার করে দ্রুত সময়ে 1-1.5 বছরের মধ্যে, যেহেতু 6 মাস হয়ে গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি সংস্কার হবে, নির্বাচন হবে। সকলে ধন্যবাদ। রাতের ভোটে অংশগ্রহণের দায়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনকে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন সরকার, যারা ইতিপূর্বে বান্দরবানে দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং এর পেছনে আরো কেউ জড়িত ছিল কিনা আপনি কি মনে করেন? এর পিছনে শুধু ওসি সাহেব এবং এসপি সাহেব, বিসি সাহেব তারাই নয়, সচিবরাও ছিল এবং নির্বাচন কমিশন ছিল, এবং তখনকার সরকারের যারা বড় বড় পদে ছিল তারাও এর সাথে জড়িত, তাদেরকেও আইনে আওতা আনা উচিত। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাই, দেশে গত 16 বছর ধরে ফেসিবাদী সরকারের অধীনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। এইগুলো পরিষ্কার করার জন্য দীর্ঘ সময়ের একটা কথা বলা হচ্ছিল, প্রচার ছিল গত আগামী কয়েক বছর লাগতে পারে নির্বাচনের জন্য, কিন্তু বিএনপি বর্তমানে দ্রুত নির্বাচনের দাবি করছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। প্রথম বিষয় হলো, দেখেন, আমরা 54 বছর ধরে বিভিন্ন গভর্নমেন্টকে দেখেছি, যেমন বিএনপিও ছিল, বিএনপি জামাত ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ছিল, বিভিন্ন সেনা শাসন দেখেছি। তা আমরা আসলে প্রকৃতপক্ষে এই যে সংস্কার হওয়া, সেই সংস্কার আমরা দেখতে পাইনি। একটা বাংলাদেশের একটা সবচেয়ে সুইটেবল টাইম এটা সংস্কার করা। তো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দুটি দল বিএনপি আর জামাত, তারা যেভাবে নির্বাচনের জন্য করছেন, এটা আসলে আমরা তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই সরকারকে কিছুদিন সময় দিতে হবে। যে সংস্কার, যেমন দেখেন নির্বাচনী ব্যবস্থার কথা, নির্বাচনী ব্যবস্থায় আমরা দেখতে পেয়েছি নির্বাচনকে তারা যেভাবে কুলুষিত করেছে, এই গত সরকার যেভাবে দুর্নীতি করেছে, লুটপাট করে, রন্ধ্রে রন্ধ্রে যেভাবে তারা পুরা পলিটিসাইজ করেছে। তো আমরা এই সংস্কারটা করার জন্য একটু সময় দিতে হবে তাদেরকে। আমরা সেটা বলতে 3-4 বছর না, আমরা একটু গ্রহণযোগ্য সময় তাদেরকে দিতে হবে, যাতে এই সংস্কার, যেমন দেখেন আমরা আগে স্থানীয় নির্বাচনের দাবি করছি, কারণ আমরা তাকে একটু পরীক্ষা করতে হবে। যেমন স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে চাই যে এই সিট সক্ষমতা কতটুকু। এখানে একটা সংস্কার, একটা নির্বাচনী সংস্কার, দুর্নীতিগ্রস্ত অফিসার যারা আছে, প্রশাসন সহ আইন শৃঙ্খলায়, এখানে কিছুটা সংস্কার প্রয়োজন। এই সংস্কার যদি এখন না হয়, তাহলে আমরা দেখি 54 বছরের মতো বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ কি পুনর্বাসন করবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি এই পুনর্বাসিত বাংলাদেশ সঠিক করতে, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ, যে বাংলাদেশের চেতনা, যে জুলাইয়ের চেতনা,
আমাদের যে 2000 অধিক ভাইয়েরা শহীদ হয়েছে সেই শহীদের আসলে কোনো মর্যাদা থাকবে না। আমরা এটা মনে করি। 2 নম্বর বিষয় হলো এই যে সরকারকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর হুমকি দামকিতে যে সংস্কারের পরিবেশ তৈরি না করে মানে দ্রুত নির্বাচন, এটা আমরা না করে আমরা মনে করি আপনারা আপনাদের জায়গায় শক্তিশালী অবস্থানে নিয়ে আপনারা অবশ্যই সংস্কার করবেন। আর 3 নম্বর বিষয় আমি বলতে চাচ্ছি যে জুলাই পরিবর্তন আমরা ঘোষণা মানে করতে দেখার কথা, কিন্তু জুলাই পরিবর্তন বিভিন্ন কারণে হয় নাই। 72-এর সংবিধান যেটা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো, এই 72-এর সংবিধানটা অবশ্যই এই 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে, তাহলে এই দেশের সত্যিকার অর্থ সংস্কারটা সম্ভব। আওয়ামী লীগ একদম এই যে আওয়ামী লীগের মতো একটা ঘৃণ্য দল যারা এই গণহত্যা চালিয়েছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের যারা নেতাকর্মীরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে যারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে যদি আইনের আওতায় না এনে, আমাদের কিছুক্ষণ আগেও একজন নেতা বলেছেন যে চুনুপুটি ধরতেছে কিন্তু বড় রাঘব বোয়ালদের ধরতেছে না। রাঘব বোয়ালদের দলে এই সংস্কারগুলো প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা দরকার। তো আমরা এটাই বলতে আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা আশা করি একটা মেসেজই দিব, আপনারা যে 5ই আগস্টের আগে যে সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ ছাত্র সবাই যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, যে ঐক্যবদ্ধ একটি দেশ 5ই আগস্ট আমরা পেয়েছি, সেই 5ই আগস্ট পরবর্তী সময়েও আমরা বিএনপি আর জামাতে এখন তারা যেভাবে বিতর্ক করছেন এই বিতর্ক রাষ্ট্রের জন্য আপনারা সবাই শক্তিশালী অবস্থান এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বাংলাদেশি হিসেবে আমরা যাতে জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা জানি 5 আগস্ট ইস্যু নিয়ে 5টি মামলা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। এই মামলাগুলোর অবস্থা কি, প্রশাসনের অবস্থানটা কি? আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি যে আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন ফেসিবাদীরা এখনো ঘোরাঘুরি করছে, আমরা অনুরোধ করেছি, বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে আটক করুন। একটি কথা বলতে চাই, দেখুন দিবঙ্গত তালুকদার আটক করলেন রাঙামাটিতে, বীর বাহাদুর সাহেব এখনো আছেন, তাকে কারা শেল্টার দিচ্ছে, তাকে কারা এখনো পর্যন্ত আটক করতেছেন না? আমরা এটা প্রশ্ন রেখেছি। 36,000 কোটি টাকার দুর্নীতি তিনি করেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসনের চেষ্টা অনেকেই করতেছেন। তো প্রশাসনকে বলবো আপনারা দ্রুত পদক্ষেপ নিন, না হলে এই পার্বত্য চট্টগ্রাম, এই বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি অস্থির তারা করে দিতে পারে। আমরা অবিলম্বে এই 5টি যে মামলা হয়েছে তাদের যে আসামি সহ সকল চিহ্নিত জুলাইয়ে যারা ভূমিকায় ছিল, যারা খারাপ ভূমিকায় ছিল তাদেরকে আটক করতে হবে। ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল, কিন্তু আমরা সম্প্রতি সময় দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে মুখোমুখি অবস্থান, বিষয়টি আপনি কিভাবে দেখছেন ছাত্র নেতা হিসেবে? আমি আসলে প্রথমে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে শহীদ এবং নিহত যারা আহত হয়েছেন তাদেরকে। প্রথমত হচ্ছে এই যে ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আপনি জেনে অর্থাৎ দেশবাসী জানবে যে কি এটা 5ই আগস্টের পূর্বের যে একটা ছাত্র ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতি ছিল এক কেন্দ্রিক, ছাত্রলীগ ছাড়া অন্যরা কেউ কিন্তু ক্যাম্পাসে প্রকাশ্যে আসতেও পারেনি। তো কোনো না কোনোভাবে সবাইকে ছাত্রলীগ এবং ছাত্রলীগ ব্যতীত অন্য কাউকে ক্যাম্পাসের সুযোগ দেওয়া হয়নি। তো পরবর্তী সময়ে এখন যেটা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের যে রাজনীতির একটা সীমারেখা এবং 5ই আগস্টের পূর্বের যে একটা মানে ছাত্র রাজনীতির ক্যাটাগরি ছিল বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে একটা প্রবলেম আমরা দেশে দেখেছি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা নিত। কিন্তু আপনি এও দেখবেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হচ্ছে, এখানে দেখবেন যে ছাত্র শিবির এবং ছাত্রদল থেকে শুরু করে ছাত্র রাজনীতির অনেকেই কিন্তু তাদের স্টল দিয়ে বসেছেন, ছাত্রদেরকে সহযোগিতা করছেন, কলম দিচ্ছেন, ফুল দিচ্ছেন, বরণ করে নিচ্ছেন। এই যে কল্যাণমূলক কাজগুলো ছাত্র রাজনীতির ছাত্র সংগঠনগুলো যখন করছে তখন সকলেই প্রশংসা করেছে। আবার দেখবেন যে কি যখন ছোট্ট একটা বিষয়কে যেটাতে কনফার্মাইজ করা যায়, এই ছোট্ট বিষয়টাকে পুরো জাতীয় ইস্যু তৈরি করে ফেলা হচ্ছে। মারামারি এবং কোপাকুপির যে রাজনীতি ছিল পূর্বে, সেটা এখন তারা আবার শুরু করেছে অনেকে। এখন একটা বিষয় হচ্ছে যখন সামগ্রিকভাবে আপনি মানুষের সংস্কার যেটা হওয়া দরকার সেটা যখন আপনি বুঝবেন না, তখন আপনাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হবে। এই যে বুয়েট থেকে শুরু করে কুয়েট থেকে শুরু করে যে ঘটনাগুলো হচ্ছে, কেউ যদি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে না চায়, আপনি তাকে যদি চাপিয়ে কোনো কিছু দিতে চান, তাহলে এটা তার জন্য কখনোই কল্যাণজনক না। মূলত হচ্ছে ছাত্র সংগঠনগুলোর কাজ হওয়া দরকার ছাত্র কল্যাণমূলক, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো যখন কল্যাণের চিন্তা না করে আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা করবে, তখন দেখা যাবে যে কি আপনার এই যে আধিপত্য বিস্তার করতে গিয়ে কিন্তু কেউ কাউকে সহজে মেনে নিবে না।
একটা বিষয় হচ্ছে 5ই আগস্টের পূর্বের সময়কালের মানুষের চিন্তা চেতনা যেরকম একটা কোণঠাসা ছিল, 5ই আগস্টের পরবর্তী এই প্রজন্ম, জেনজি যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু আগের যে আধিপত্য বিস্তারের পলিটিক্স বা আগের যে সময়গুলোর সম্ভাবনাময় এবং যে কঠিন পরিস্থিতি আমরা পার করে এসেছি বা বিগত সময়গুলো তারা পার করেছে, সেটা এখন আর কেউ দেখতে চায় না। স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি বা আমরা লালন করি সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোর কাছে হওয়া দরকার ছাত্র কল্যাণমূলক। ছাত্র কল্যাণের বাইরে গিয়ে যখন কেউ আধিপত্য বিস্তার, রাজনীতির যেই সীমারেখা আছে সেটা করতে চাইবে, তখন দেখা যাবে যে একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মিটিং করছে, মিছিল করছে। 5ই আগস্টের পূর্ববর্তী আমরা 16-17 বছর ধরে কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো নিপীড়নের শিকার হয়েছে। বলা যায় যে একেবারে শিবির পরিচয় দেওয়ার ফলে তাকে মেরে ফেলা এক ধরনের জায়েজ বলা পর্যন্ত, মানে ইসলামাইজেশন করার, অর্থাৎ তাকে মেরে ফেলে এটা জায়েজ, এই টাইপের কিছু কথাবার্তা আমরা দেখেছি বা ছিল। আপনি যদি দেখেন যে বুয়েটের আবরার ফাহাদ, তাকে শিবির সন্দেহে মেরে ফেলা হয়েছে, একটা মানুষের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে। এই রাজনীতির সীমারেখা কিন্তু এখন মানুষ আর চায় না, এই জিনিসটা সকলে বুঝে। এখন এখান থেকে আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের চিন্তাধারা এবং ছাত্র সংগঠনগুলোর চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে, এবং ছাত্ররা কি চায়, ছাত্রদের চাওয়া অনুপাতে আমাদের রাজনৈতিক সীমারেখা নির্ধারণ করতে হবে। যদি আমরা এখান থেকে এই সীমারেখাগুলো নির্ধারণ করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হব ছাত্র সংগঠনগুলো। এবং যে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাজনীতি করতে চায় না, তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতিটাও কিন্তু খুবই সুন্দর না। যে কারণে আমরা যে 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে দেখতেছি, ছোট ছোট বিষয়গুলোকে দেশের স্বার্থে, এখন দেশের সংস্কার বিদ্যমান আছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছেন, এই সংস্কারের জায়গা থেকে আমাদের যেখানে তাদেরকে সহযোগিতা করা দরকার, আমরা বরঞ্চ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার। যে কুয়েটের ঘটনা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি ছাত্র সংগঠনগুলোর মারামারি, হানাহানি, পাল্টাপাল্টি যে মিছিল, মিটিং, এগুলো করার জায়গায়। কিন্তু আমাদের দেশের স্বার্থে এটা মনে রাখতে হবে যে বিগত সময়গুলোতে আমরা 16 বছর ধরে যে একসাথে আন্দোলন করে এসেছি, যে বন্ধু প্রতিম সংগঠনগুলোর মধ্যে আমরা থেকেছি, এটা যদি আমরা থাকতে না পারি, তাহলে দেখা যাবে যে আওয়ামী ফ্যাসিবাদকে নতুন করে আমরা যে পুনর্বাসনের যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা অনেক জায়গায় হচ্ছে, সেটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। কারণ গণ অভ্যুত্থানের পরাজয়ী শক্তি পৃথিবীর কোথাও আর নতুন করে পুনর্জীবিত হতে পারে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। বাংলাদেশে এটা আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে একটি স্থানীয় বিষয় নিয়ে আসতে চাই। দীর্ঘদিন ধরে বান্দরবান পর্যটনে একটি দুরবস্থা যাচ্ছে। আমরা গত 5 আগস্টের পরে বর্তমানে বান্দরবানের পর্যটনের যেই অর্থনৈতিক চাকা, যেটি পর্যটন এবং ঠিকাদারির মাধ্যমে চলে, বর্তমান অবস্থা কি? বান্দরবান জেলাটা চলে আসলে কাঠ ব্যবসা, ঠিকাদারি এবং পর্যটন ব্যবসার উপরে। বিগত 5ই আগস্টের পরে বান্দরবানের মধ্যে এখনো নতুন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অতীতের ন্যায় যে পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে, ফ্যাসিস্ট সরকার যেগুলো বন্ধ রেখেছিলেন, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে বান্দরবানের পর্যটন খাতে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। বান্দরবানে বড় ধরনের কোনো বিনিয়োগকারী আসতেছে না। বান্দরবানের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতি চলমান বর্তমানে। তবে আমার ভাই একটা কথা বলেছেন যে সংস্কার প্রসঙ্গে, যেটা বলেছেন আপনারা, আমরা মনে করি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী এবং ভেঙে গেছে সংসদ। এখানে যতই কিছু সংস্কারের প্রস্তাব আসুক না কেন, কিন্তু এটা সংসদের মাধ্যমে বিল পাস করতে হবে, না হলে জাতি এটা সুফল পাবে না। তাহলে অনতিবিলম্বে আমাদের জাতীয় সংসদ নির্বাচন দরকার। জাতীয় সংসদ নির্বাচন হলে তারপরে আপনি এই সংস্কার প্রস্তাবগুলোকে আপনি সংসদে বিল আকারে পাস করতে পারবেন। অন্যথায় এই সরকারের কি এই বিলগুলো পাস করার কি বৈধতা আছে কিনা? ওদের কাজটা হলো যে শুধু একটি অন্তর্বর্তীকালীন সরকার, সুষ্ঠু একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং জাতির কল্যাণের জন্য সংস্থার প্রস্তাব উপস্থাপন করা। কিন্তু পরবর্তী যে সরকার আসবে, সংসদ যে গঠন করবে, তারাই এগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি হলো যে অনতিবিলম্বে বাংলাদেশের সংসদ নির্বাচন দিয়ে দেশের মানুষকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসা, এবং স্বৈরাচারের দোষা যারা পালিয়ে গেছে তারা যাতে বাংলাদেশের পুনর্বাসিত হতে না পারে, সেটার জন্য পরবর্তী সরকারটা হয়তো জাতীয় সরকার, আর যে সরকার হবে এই দায়িত্বটা কিন্তু ওনাদেরকে নিতে হবে, যাতে বাংলাদেশের ভবিষ্যতে যে অতীতের ন্যায় আমরা যে একই পরিস্থিতি, যাতে কোনো এখন সন্দেহ স্বৈরা শাসকের কাছে আমাদের দেশটা আবার চলে না যায়, সেটাতে আমার সোচ্চার থাকতে হবে। আমার ভাই একটা কথা বলেছেন, আমাদের যে দীর্ঘদিন আমাদের বিএনপি জামাতের সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটার মাঝখানে পাটল ধরানোর জন্য কেউ বা কারা এখানে বড় ধরনের একটা বিনিয়োগ করতেছে। সেই ক্ষেত্রে কি আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চিন্তা করতে হবে, আগামী সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন। যে দেশের মধ্যে আপনার 16 বছর একটা দানবীয় সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল, তার সাথে কাউন্টার দিতে গেলে আমাদের একই মতামতের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করা যাবে না। আমাদেরকে এই সুফল ভোগ করতে গেলে সবাইকে একই প্ল্যাটফর্ম থেকে ইলেকশন করতে হবে, জাতিকে একটু ভালো কিছু উপহার দিতে হবে। সংস্কার বিষয়ে যে প্রস্তাবগুলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার দিতেছেন, কিন্তু আমরা এই পর্যন্ত সংস্কার হবে শুনতেছি, কি ধরনের প্রস্তাব, কি ধরনের সংস্কার হবে সেটা কিন্তু জাতির সামনে এখন উপস্থাপন করা হয় না। বিগত 6 মাস চলে গেল, কোনো সংস্কারে দেখি নাই। আগামী দিনে কি সংস্কার হবে সেটাও আমরা জানি না।
তো ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। তাহলে সংস্কার করার সময়টা আর কোথায়? তাহলে আগে নির্বাচন, তারপর সংস্কার, এটাই আমরা প্রত্যাশা করি আমরা সাধারণ জনগণ হিসেবে। তাহলে দেশে একজন 5 বছরের স্থিতিশীল একটা সরকার আসলে আশা করি ওই সরকার এখানে স্থিতিশীল বিরাজ করবে, এখানে অর্থনীতি জায়গা চালু হবে, মানুষের মধ্যে বিনিয়োগ করার জায়গাটার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। এখন কিন্তু এই আমলে বিগত সরকারের লোকগুলো পালিয়ে যাওয়ার পরে বর্তমান সরকার কতদিন থাকবে না এটার জন্য কিন্তু বড় ধরনের বিনিয়োগকারী 3 পার্বত্য জেলায় কোনো ধরনের বিনিয়োগ করতেছে না, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পর্যটন খাতে ব্যাপক বিপর্যস্ত। আমাদের রুমা, থানসি, রংসের মতো এই জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ পিরিয়ডে এগুলো বন্ধ ছিল, ফেসিস্ট আমলে এগুলো বন্ধ ছিল, কিন্তু এই সরকার এসে এখনো খুলে দেয় নাই। ইতিমধ্যে শুধু দেবতাকুপ একটা স্পট খুলে দিয়েছেন, নীলগিরিটা খুলে দিয়েছেন, কিন্তু কেন? আমাদের অর্থনীতি চাকা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদেরকে অর্থনৈতিক চাঙ্গা রাখতে গেলে এই স্পটগুলো এই সরকারকে খুলে দিতে হবে। তাহলে যদি আপনি যদি বৈষম্য বিরোধী যদি বলেন, এই অঞ্চলে প্রতিটি আনাচে কানাচে মানুষ কিন্তু এখন বৈষম্যের শিকার। পর্যটন খাত বন্ধ থাকাতে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, যেটার জন্য আমরা প্রত্যাশা করতে অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার প্রতিটি পর্যটন স্পট খুলে দিয়ে যে আমরা যে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছি সেই জায়গাতে আমাদেরকে উত্তরণের জন্য আমাদেরকে দারুণ মুক্ত করে দিতে হবে। আমাদের বৈষম্য বিরোধী যে কথাটা আমরা প্রতিটা কথা ব্যবহার করি, কিন্তু আমরা দেখতেছি বড় বৈষম্যের শিকার এখানে। কারণ আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, মানে আমরা পিছিয়ে যাচ্ছি 64 জেলার সাথে। তাহলে আমরা মনে করি যে কি আমাদের বান্দরবানের প্রতিটি পর্যটন স্পট খুলে দিয়ে এবং অনতিবিলম্বে সংসদ নির্বাচন দিয়ে বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে সংসদের মাধ্যমে সংস্কারের প্রস্তাবটা আসুক, সকল দল সংসদে গিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং সংস্কার পদক্ষেপ কি হতে পারে সেটা আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে একটা নীতিমালা চাই যে কোন কোন খাতে সংস্কার খুব জাতির জন্য জরুরি। কিন্তু সেই জায়গাগুলোকে আমরা কি পাইছি এখনো? আমরা এখনো পাইনি। কিন্তু সংস্কার হবে শুনতেছি, সংস্কার হবে বলতে 6 মাস চলে গেছে। আর কি সংস্কার করবে সেটা একটা আমরা দেখতে চাই, কোন কোন খাতে সরকার সংস্কার করার জন্য প্রস্তাব দিচ্ছে বা ওনাদের কতটুকু আইনগত বৈধতা রয়েছে। ওনাদের হাতে যেটুকু আইনগত বৈধতা রয়েছে ওনারা এটা সংস্কার করুক, আমরা এটা বিপক্ষে না। কিন্তু অনতিবিলম্বে নির্বাচন দিয়ে সরকারের যে প্রতিশ্রুতি ডিসেম্বরের ভিতরে যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মধ্যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হোক, যে সরকারি দেশের বৃহত্তর জাতির সাথে সকল ধরনের সংস্কার কাজের মধ্যে অংশগ্রহণ করবে এবং সংস্কার করবেন এবং সংবিধান সংশোধন করা লাগলে সেই পদক্ষেপটা সংসদে করবেন। আমাদের পালিয়ে গেছে প্রধানমন্ত্রী, আমাদের সংসদ ভেঙেছে, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা তো ভাঙে নাই। তাহলে আগে কেন আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসবে? আগে আসবে সংসদ নির্বাচন, তারপর হবে স্থানীয় সরকার নির্বাচন। সেটা বাংলাদেশের অতীত হয়ে আসছে, সেখানে সংস্কার আসবে। কিন্তু অতীতের ন্যায় যে স্বৈরাচারের মতো এখানে দেশ চলবে সেটা কিন্তু আমরা কেউ মানে নিব না। আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ, সকল মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধি থাকবে। আর আমার পার্বত্য বান্দরবানে বিশেষ করে অর্থনীতি যে আমরা বৈষম্যের শিকার, সেই জায়গাতে আমরা চাই অনতিবিলম্বে পর্যটন স্পটগুলো খুলে দিয়ে সকল সম্প্রদায়কে অর্থনীতি বৈষম্য থেকে মুক্ত করার জন্য। এটা হলো আমার প্রত্যাশা। ধন্যবাদ। 5 আগস্টের পরে আমরা পাহাড়ের দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী ইস্যুটি আবারও চাঙ্গা হয়েছে। এই ইস্যুটি নিয়ে আবারও আন্দোলনে নেমেছে পাহাড়ি জনগোষ্ঠী। আমি বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, 5 আগস্টের ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন জাতি ধর্মাবলম্বীরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে। আগে যেখানে সরকার ভয় দেখাতো, নিজের মত প্রকাশ করতে ভয় পেত মানুষ, নিজের আদর্শ প্রকাশ করতে ভয় পেত, সেখানে এখন দল মত জাতি নির্বিশেষে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে স্বাধীনভাবে। তো এই স্বাধীন বাংলাদেশে তারা হয়তো তাদের নিজস্ব দাবি দাওয়া এতদিন তাদের নিজের ভিতর পুষিয়ে রাখা ক্ষোভগুলো তারা প্রকাশ করছে, যা আমরা 5 তারিখের পর পাহাড়ের বিভিন্ন দেয়ালগুলোতে আদিবাসী লেখা, আদিবাসী ইস্যুগুলো দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে আদিবাসী বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের 64 জেলার মানুষ আদিবাসী সম্পর্কে জানতে পারছে। আসলে তারা কি আদিবাসী? তারা তো কখনো আদিবাসী না। আদিবাসী হলো 1997 শান্তি চুক্তির সময় তাদের এই আদিবাসী দাবি কোথায় ছিল? আদিবাসী তারা দাবি করতেই পারে, সেটা তাদের নিজস্ব মত প্রকাশ আছে, কিন্তু আমরা তো তাদেরকে চাপিয়ে দিচ্ছি না উপজাতি। তারা অবশ্যই তারা উপজাতি, কিন্তু 1997 সালে তারা যখন শান্তি চুক্তি করেছিল তখন তাদের এই আদিবাসী দাবি কোথায় ছিল? তারা নতুন করে 5 তারিখের পরে আদিবাসী দাবি তোলার কারণ কি? অবশ্যই এখানে আমরা জানি পার্বত্য চট্টগ্রাম হিল ট্যাক্স ইস্যু ভূ রাজনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রাম আলাদা একটি গুরুত্ব বহন করে। পার্বত্য চট্টগ্রামে আগে থেকেই একটি বিদেশি কুচক্রি নজর ছিল। তার পাশাপাশি এখানে 5 থেকে 6টি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী বিদ্যমান তারা আছে। তারা বছরে 700 কোটি টাকা চাঁদাবাজি করছে। সেই থেকেই তারা ভারত এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের
এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা ভূখণ্ড দাবি করছে, যার মাধ্যমেই তারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে। বিএনপির ঐক্য নিয়ে কথা বলা হচ্ছে, বিএনপির ঐক্য নিয়ে প্রশংসা করছে অনেকে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি বান্দরবানে যে 7টি উপজেলা রয়েছে আলাদাভাবে নানা কর্মসূচি পালন করছে। এই ঐক্য কতদিন টিকবে বলে আপনি মনে করেন? আমাদের বিএনপির যে গ্রুপিংটা ছিল, আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি আমরা যে ফুল দিয়েছি, প্রত্যেকটি সংগঠন, আমরা তো গ্রুপিংয়ের রাজনীতির জন্য আমরা ব্যানার বলেন, ফেস্টন বলেন, এরপরে আমাদের যে ফুল দেওয়া, এগুলো আমরা ভিন্ন ভিন্ন করে করতাম গ্রুপিংয়ের জন্য। জনাব শাসিং ব্রুজেরই দায়িত্ব পাওয়ার পরে আমরা যে 21 তারিখ যে প্রোগ্রামটা করেছি ফুল দেয়া শহীদ মিনারে, আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটি ফুল প্রত্যেকটি সংগঠনের, উপজেলা বলেন, জেলা বলেন, অন্যান্য যত সংগঠন এবং অঙ্গ সহযোগী সংগঠন আছে, প্রত্যেকটা জায়গায় একটা করেই কি ফুল দেওয়া হয়েছে সংগঠন থেকে। তাহলে আপনি আমাদের গত 2 তারিখ আমাদের জেলা বিএনপির কমিটি আসছে, এখান থেকে অনুধাবন করা যায় যে এই অল্প কয়েক দিনের মধ্যে একটা সংগঠন যখন গ্রুপিং থাকে তখন নিজেদের মধ্যেই অনেক ঝামেলা থাকে, এটা স্বাভাবিক কারণেই থাকে, এটা আপনারা জানেন। তো ওই জায়গা থেকে এই অল্প সময়ের মধ্যে আমরা যখন এক এবং অভিন্ন একই ব্যানারে একটা ফুল দিয়ে আমরা যখন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, আগামীতে আমরা যেহেতু এই অল্প সময়ের মধ্যে সামগ্রিকভাবে এক এবং অভিন্ন হতে পেরেছি, আমি মনে করি না যে অদূর ভবিষ্যতে জেলা বিএনপির বাইরে এই বান্দরবানে কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আবারও একটু ফিরে যেতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করা আসিফ ইকবালের কাছে। আমরা দেখতে পাচ্ছি দেশে বর্তমানে সংস্কার একদিকে চলছে, অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম করছে বিভিন্ন পক্ষ। এই পক্ষটিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ শেখ হাসিনা যেখানে সুস্পষ্টভাবে ঘোষণা করতেছেন যে কি রাজপথে তাদের নেতাকর্মী থাকতে হবে, একটা যান নিলে আরেকটা যান নিতে হবে, তো এগুলো সুস্পষ্টভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র। আমার কথা হলো বিএনপি জামাত নিজ নিজ জায়গা থেকে তাদের দাবি দেওয়া করতেই পারে, অবস্থানে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করতেই পারে, তবে আমার কথা হলো রাজনৈতিক ঐক্যটা যাতে ঠিক থাকে, সরকারকে কিছুদিন সময় দিন, আপনারা সময় দিয়ে যাতে আমরা বলতে পারি যে কি যাতে আমরা ঐক্যবদ্ধ জাতি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ সরকারের পতনের পর তাদের নেতাকর্মীরা বিভিন্ন দলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। তারা যদি আপনার দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, আপনাদের ভূমিকা কি হবে? আমরা আসলে সকল ফেসিবাদ বিরোধী। এখানে মূলত হলো আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 111 সরকারের মতো একটা ঝাঁকি দিতে পারে না, এটা ব্যর্থ হয়েছে। এটি ঝাঁকি দিলে দেখতে সমস্ত দুর্নীতিবাজরা তারা এমনিতেই পালাইতো এবং তারা সবাই আটক হইতো। এখন সরকার ঝাঁকি দিতে না পাওয়ার কারণে এই ফ্যাসিস্ট দলের বিভিন্ন লোক বিভিন্ন দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। তবে উচিত কোনো দল, আওয়ামী বিরোধী যত দল আছে, আওয়ামী লীগ কোনো লোককে যাতে কোনো দলে নেওয়া না হয়। দর্শক, জনতার ভাবনা অনুষ্ঠানে আমরা দেশে চলমান নানা ইস্যুগুলো তুলে ধরে থাকি। আজ আমরা যুক্ত হয়েছিলাম পার্বত্য জেলা বান্দরবানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বান্দরবানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা তুলে ধরেছেন এখানকার পরিস্থিতি এবং দেশের পরিস্থিতির কথা। আজ এতটুকুই। আগামীতে নতুন কোনো অনুষ্ঠানে যুক্ত হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।